আশা করি পুজো সবার খুব ভালো কেটেছে। দেরি না করে শুরু করছি আজকের পর্ব। কিন্তু গল্প শুরু করার আগে সকলের কাছে একটা অনুরোধ রয়েছে। গত 23শে সেপ্টেম্বর অতি ভারী বৃষ্টির ফলে কলকাতা শহরের এবং শহরবাসীদের কী দুর্দশা হয়েছে আমরা সবাই দেখেছি। কলেজ স্ট্রিট, বাঙালির সংস্কৃতির প্রাণকেন্দ্র, আমাদের মতো গল্প পাগল মানুষদের মক্কাও এই দুর্যোগের কবল থেকে রেহাই পায়নি। ফলে অসংখ্য বই বিক্রেতাদের লক্ষাধিক টাকার ক্ষতির মুখ দেখতে হয়েছে। এই পুজোর দোরগোড়ায় তাদের এবং তাদের পরিবারের কথা ভেবে আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাদের পাশে দাঁড়াই। ডোনেট করার জন্য ভিডিওটা পজ করে স্ক্রিনে দেওয়া ব্যাংক ডিটেলসটা চেক করে নিন। আপনাদের এই ছোট্ট অনুদান অনেকগুলো পরিবারকে কেবল পুনরায় দৈনন্দিন জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করবে না, বরং আরও একবার এটা প্রমাণ করে দেবে যে আজও সাহিত্য আমাদের সবাইকে এক সুতোয় বেঁধে রাখে। নতুন ক্যাম্পে বিট অফিসার হিসেবে জয়েন করে এম মাহাতোর বয়সটা যেন এক ধাক্কায় অনেকটা কমে গেল। পুরো নাম মদন মোহন মাহাতো, তবে বলা ও লেখার সুবিধের জন্য তিনি সংক্ষিপ্ত নামটাই ব্যবহার করেন বেশি। সবেমাত্র 1 সপ্তাহ হয়েছে, তার মধ্যেই তিনি ক্যাম্পের দৈনন্দিন কাজ, জরুরি সুপারিশ এবং অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপের 3টে বড়সড় লিস্ট বানিয়ে এখানকার ফরেস্ট রেঞ্জার বাবুকে তাক লাগিয়ে দিয়েছেন। বহু বছর কোনো বিট অফিসার আসেনি এই ক্যাম্পে। সুন্দরবনের একেবারে পূর্বতম সংরক্ষিত বনক্ষেত্র রায়মঙ্গল রেঞ্জের অন্তর্গত এই ক্যাম্পের নাম বুড়ির ডাবরি। মদনমোহন বাবুর বাড়ি বাঁকুড়া, বয়স 50-এর কাছাকাছি, কিন্তু তাকে দেখতে আরও বেশি বয়স্ক লাগে। নাম যতই মদনমোহন হোক, পিতৃদত্ত এই নামকরণের যে বর্তমান কোনো সার্থকতা নেই তা যে কেউ তাকে এক নজর দেখলেই বলে দিতে পারে। মাথায় একটা প্রকাণ্ড টাক, চুল যা আছে প্রায় সবই পেকে গেছে, নিচের পাটির 2খানা দাঁত নেই, দীর্ঘদিনের অবহেলায় নষ্ট হয়ে গেছে বলে শেষে তুলে ফেলে দিতে হয়েছে। এতদিন নিজের জেলা বাঁকুড়াতেই চাকরি করেছেন তিনি, কিন্তু পদোন্নতির পর যখন ট্রান্সফারটা সুদূর সুন্দরবনে হলো, তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অর্ডারটা হাতে পাওয়ার পর থেকেই তিনি শুধুই চিন্তামগ্ন হয়ে থাকতেন। বাঁকুড়ার জঙ্গলমহলে একসময় দাপিয়ে কাজ করেছেন, কিন্তু এই সুন্দরবন একেবারে আলাদা জায়গা। পরে জয়েনিংয়ের সময় এক পূর্ব পরিচিত সিনিয়র অফিসার তাকে আশ্বস্ত করেছিলেন, বলেছিলেন যে ক্যাম্পে তার পোস্টিং হবে সে ক্যাম্পের নামটি যেমন অদ্ভুত, তার লোকগুলিও তেমনই অদ্ভুত। তবে একবার অভ্যেস হয়ে গেলে সুন্দরবনের এদিকটা খারাপ লাগবে না। পরে অবশ্য নিজেকেও অনেক বুঝিয়েছিলেন তিনি। সারা জীবন ফরেস্ট গার্ড হিসাবে কাটিয়েছেন। জীবনে এই প্রথম অফিসার র্যাঙ্কে পদোন্নতি তাকে স্বভাবতই আপ্লুত করেছিল। 2 তারা বিশিষ্ট ইউনিফর্মটা গায়ে দিয়ে যতবার আয়নার সামনে দাঁড়িয়েছেন, ততবার নিজেকে দেখে রোমাঞ্চিত হয়েছেন তিনি। বরাবরই কাজ পাগল মানুষ, কাজের মধ্যে থাকতে ভালোবাসেন, তাই কাজে যোগদান করার পর থেকেই তার এই নিস্তেজ ভাবটা ধীরে ধীরে কেটে যাচ্ছিল। বাড়িতে স্ত্রী ও এক পুত্র নিয়ে তার একরকম নির্ঝঞ্ঝাট সংসার, তবুও তার আপাত নিস্তরঙ্গ জীবনে ঝঞ্ঝাট বলে যেটুকু পড়ে থাকে সেটুকুর ভয় ছুটিতেও বিশেষ বাড়িমুখ হন না তিনি। সেই মদনমোহন বাবু আজ
ক্যাম্পের আলমারিতে পুরনো ফাইলপত্র ঘাঁটতে গিয়ে হঠাৎ সন্ধান পেলেন একটি পুরনো ডায়েরির। অফিস ঘরের পুরনো চেয়ারে বসে তিনি যখন এক মনে ডায়েরির পাতা উল্টে পাল্টে পর্যবেক্ষণ করছিলেন, তখন এম মাহাতো হয়তো জানতেন না তার আপাত নিশ্চল এই জীবন এক পুরনো রহস্যময় খেলায় উলট পালট হতে চলেছে। ডায়েরিতে কারো নাম লেখা নেই, তবে আদ্যক্ষর আছে। একদম প্রথম পৃষ্ঠায় ডান দিকের নিচে কোনায় লাল কালিতে বড় বড় করে লেখা এম। অনেকটা তারই মতো, তবে তার নিজের নামের অ্যাক্রোনিম হবে MMM, অর্থাৎ MMM। আর এইখানে আছে মাত্র দুটো এম। সে যাই হোক, ডায়েরিটা বেশ পুরনো দেখতে। পৃষ্ঠাগুলো হলদেটে স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছে। বেশিরভাগ পৃষ্ঠায় ক্যাম্প সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য, যেমন ক্যাম্পের ক্ষেত্রফল, পরিসীমা, তার চারিপাশে ফেন্সিংয়ের দৈর্ঘ্য, পাশের পুকুরের দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদি। বেশ কিছু হাতে আঁকা স্কেচ ম্যাপও আছে। কয়েক পৃষ্ঠা পর আবার কিছু বিল্ডিং সামগ্রী, যেমন ইট বালি সিমেন্টের হিসাবও পাওয়া গেল। খানিকটা বিরক্ত হয়েই ডায়েরিটা বন্ধ করতে যাবেন, এমন সময় ঠিক তার পরের পাতায় একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করলেন মদনমোহন বাবু। তিনি লক্ষ্য করলেন ডায়েরির এই পাতায় বাংলায় কয়েকটা লাইন লেখা আছে। একটু পড়তে বোঝা গেল সেটা ঠিক আলটপকা কিছু লেখা নয়, ছড়ার লাইন, রীতিমতো ছন্দ মেনে লেখা। লেখাটা কতকটা এই রকম: কোনার পরে পশ্চিমে দ্বীপের মুখে খাল নামে, পার ধরে যাও দক্ষিণে, দুই পশুরের মাঝখানে। আর কিছু নেই। তার পরের পৃষ্ঠায় আরও 4টি লাইন: অতল জলের তল না পাই, খুঁজতে গেলে ফের হারাই, বোটের মাথায় সন্ধ্যা তারা, জীবন পারের সেই কিনারা। পড়ার পর খানিকটা হাসলেন মদনবাবু। ছড়ার মধ্যে যেন আজগুবি এক মজা অনুভব করলেন তিনি। তবে বারংবার ছড়া দুটির লাইন পড়ার পর সেই ছন্দময়তার আড়ালে ধাঁধার মধ্যেকার রহস্যময়তা তাকে বেশ নাড়া দিল। এই MMM ব্যক্তিটি কে তা তিনি আপাতত জানেন না। তিনি যে কোনো শখের কবি নন সেটাও এই ডায়েরি ঘাঁটলেই বেশ বোঝা যায়। ডায়েরিতে আর কোথাও এরকম ছড়া লেখা নেই। এসব চিন্তাভাবনার মধ্যেই সহসা তিনি শুনতে পেলেন ক্যাম্পের কেউ একজন তাকে ডাকছে। অতঃপর ডায়েরিটা বগল দাবা করেই সেদিনের মতো তিনি উঠে পড়লেন। ক্যাম্পের এই অদ্ভুত নাম নিয়ে শুরুর দিন থেকেই কৌতূহল ছিল মদনমোহন বাবুর। বুড়ির ডাবরি, ডাবর বা ডাবরি শব্দের অর্থ পানের পিক ফেলার পাত্র। অন্তত তিনি তো সেটাই জানেন। তবে সেই বুড়ি বা কে, আর তার ডাবরি বা কোথায়? তাছাড়া তার সঙ্গে এই ক্যাম্পেরই বা সম্পর্ক কি? এসব নানা কথা তার মাথায় প্রথম দিন থেকে ঘুরছিল। ভুণ্ডুলনাথ সুন্দরবনে বন দপ্তরের দীর্ঘদিনের পুরনো কর্মচারী, প্রায় 60-এর কাছাকাছি বয়স। বছর 35 আগে অস্থায়ী কর্মী হিসেবে দপ্তরে ঢুকেছিলেন। পরে সরকার হরেক রকমের কিছু স্থায়ী পদ তৈরি করলে বনসাথী হিসেবে এই ক্যাম্পে থেকে যান।
একদিন সুযোগ পেয়ে তাকে জিজ্ঞাসা করলেন মদনবাবু। আচ্ছা ভুন্ডুল, সরি মানে ভুন্ডুল বাবু, ক্যাম্পের নাম বুড়ির ডাবরি কেন? আমাদের ক্যাম্পের পেছন থেকে একটা খাল ঘুরে গিয়ে দূরের ওই বড় নদীতে পড়েছে। এই খাল থেকেই সাহেবরা এই নাম দিয়েছে। কিন্তু এই খালের নামটা ওরকম হলোই বা কেন? তা তো বলতে পারবো না বড়বাবু। তবে অনেকে অনেক রকম কথা বলে। অনেক দিন আগে এখানকার একটা জেলের মুখে একটা একটা গল্প শুনেছিলাম বটে। গাঁজাখুরি গল্প যত সব। আহা, বলুনই না। সেরকম কিছুই না বড়বাবু। এখানে জেলেরা বলে নাকি যে বহুদিন আগে এক মেয়ে মানুষ বিয়ে করে জঙ্গলের মধ্যে দিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিল। তা ফেরার পথে সে ডাকাতের ভয়ে গা ভর্তি সব গয়না খুলে তারপর সেগুলো লুকিয়ে একটা ডাবরিতে রেখে দেয়। কিন্তু নৌকা পথে ঠিক ওই খালে যাতায়াতের সময় সেটা জলে পড়ে যায়। পড়ে গেল? কি করে? আমি তো ছিলাম না বড়বাবু, বলবো কি করে বলেন দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপর বলুন। হ্যাঁ, তারপর সেটা খুঁজতে গিয়ে তার স্বামী জলে ঝাঁপ দিলে সেও নাকি আর ওঠে না। তারপর ওই খালেই পশুর গাছতলায় নৌকা সমেত বজ্রাঘাতে সেই বউটারও মৃত্যু হয়। বড়বাবু মন দিয়ে সব শুনলেন। তারপর যে প্রশ্ন করলেন তাতে ভণ্ডুলনাথ প্রথমে খানিক অবাক হলেন। আপনি নিশ্চিত ওটা পশুর গাছই ছিল? হ্যাঁ, না, মানে গাছটা তো অন্য কিছু হতে পারে। মদনবাবুর এই প্রশ্নে বিরক্ত হল ভণ্ডুলনাথ। তা তো হতেই পারে। ধুঁদুল, গরান, কেওড়া, কাঁকড়া, গাছের তো আর অভাব নেই সুন্দরবনে। আর যখন বাজ পড়বে তখন তো আর পছন্দ করে পড়বে না। এরপর আর কিছু বলা যায় না। মদনবাবু হেসে উঠে পড়লেন। বুঝলেন ভণ্ডুলনাথ লোকটি এখানকার আবহাওয়ার মতোই কাঠখোট্টা। গল্প শুনে নামের ডাবরি ব্যাপারটা তো পরিষ্কার হলো, কিন্তু নামের আগায় বুড়ি কেন? তার কোনো সদুত্তর তিনি পেলেন না। তাছাড়া ডায়েরির ওই এর রহস্য ভেদ করা এখনো বাকি। তা না হয় অন্য একদিন করা যাবে। তবে পশুর গাছের কথাটা শুনেই মদনবাবুর ডায়েরির সেই ধাঁধার কথাটা আবার মনে পড়ে গেল। কোনার পরে পশ্চিমে, কিন্তু ঠিক কত গুনতে হবে? কোনার পর পশ্চিমে যেতে হবে তো বোঝা গেল, কিন্তু শুরু কোথা থেকে, কার পশ্চিমে, আর কোন বইটা বাকি? এসব নানা প্রশ্ন মদনবাবুর মাথায় ঘুরপাক খেতে লাগলো। এদিকে দিন যত গড়াতে লাগল, ক্যাম্পের বিস্তৃতি, তার অধীনস্থ কম্পার্টমেন্টগুলো এবং বিভিন্ন নদী, বিল, খাল, পথ ইত্যাদি সম্পর্কে অভিজ্ঞতা বাড়তে লাগলো মদনবাবুর। দৈনন্দিন কাজের প্রধান একটা অংশ হল পাট্রোলিং, অর্থাৎ খালগুলিতে টহল দেওয়া। আর তার জন্য একমাত্র বাহন দপ্তরের ডিজেল ইঞ্জিন চালিত একটি ডিঙি নৌকা। খুব অল্প দিনেই তিনি বুঝতে পারলেন তার প্রথম কাজ হবে তার ক্যাম্পের সমস্ত খালগুলো টহল দিয়ে মনের মধ্যে জায়গাটার একটা স্কেচ ম্যাপ এঁকে ফেলা, যাতে প্রয়োজন মতো তিনি কাউকে নির্দেশ দিতে পারেন এবং ওপর মহলের নির্দেশ বুঝতে পারেন। সুন্দরবন তার খালগুলি বিছিয়ে প্রকাণ্ড এক ইন্দ্রজাল বুনে রেখেছে। যে কাউকে বোকা বানানোর জন্য এ হচ্ছে
এক জল জ্যান্ত গোলক ধাঁধা। এক দিগ্ভ্রান্ত নাবিকের কাছে সুন্দরবন নিমেষেই হয়ে উঠতে পারে কোনো এক বিভীষিকাময় দুঃস্বপ্ন। মদনবাবু অভিজ্ঞ লোক। তিনি জানেন নতুন জায়গা চেনার জন্য সবার আগে যেটি প্রয়োজন তা হল অসীম ধৈর্য। তিনি ধীরে ধীরে বুঝতে পারলেন সুন্দরবনের ভূগোল। সুযোগ পেলেই তিনি স্থানীয় মাঝি মাল্লাদের সাথে, জেলেদের সাথে কথাবার্তা বলতে লাগলেন। শুধু নিজের ক্যাম্প নয়, আশেপাশের ক্যাম্পের পুরনো স্টাফদের সাথেও তিনি নানান বিষয়ে শলা পরামর্শ করলেন। এই কিছুদিন আগে টহল দেওয়ার সময় বড়বাবুর নৌকা বিভিন্ন খাল চষে এসে পৌঁছল এক প্রশস্ত নদীর সামনে। সুকানে মানে বোটের স্টিয়ারিংয়ে বসা ভণ্ডুলবাবু বললেন, বড়বাবু, এই হচ্ছে আমাদের রেঞ্জের সীমানা। এরপর অন্য আর একটা রেঞ্জ শুরু। নদীটার নাম কি? এই নদীর নাম গোনা। নামটা শুনে চমকে উঠলেন মদনবাবু। আচ্ছা, তাহলে নিশ্চয়ই তিনি ধাঁধার লাইনগুলো ভুল পড়েছিলেন। ছড়াতে গোনার পরে নয়, ওটা গোনার পাড়ে হবে। গোনা নদীর ওপর ভাসতে ভাসতে তার মনে পড়ে গেল ধাঁধার লাইনগুলো। কোনার পাড়ে পশ্চিমে দ্বীপের মুখে খাল নামে। ভুন্ডুলবাবু, পশ্চিম দিক কোনটা? এই দিকটা, মানে আমাদের রেঞ্জের দিকটা হচ্ছে পশ্চিম। এই পাড়ে কোথাও দ্বীপ আছে? দ্বীপ? এই সুন্দরবনে চারপাশে সবই তো দ্বীপ, কোনোটা ছোট আর কোনোটা বড়। বলে নিজেই হাসতে লাগলেন ভণ্ডুলবাবু। মদনবাবু বিরক্ত হলেন। ওই পশ্চিম পাড় ধরে এগিয়ে চলুন। ভাটা লাগার সময় হয়ে গেছে বড়বাবু। এই এখন না ফিরলে কিন্তু টান বাড়বে, তো তখন কিন্তু পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে আমাদের। ওসব দিয়ে আপনাকে ভাবতে হবে না, যা বলছি তাই করুন তো। ক্রুদ্ধ স্বরে উত্তর দিলেন মদনবাবু। পেছন থেকে কেউ একজন হালকা স্বরে বলে উঠল। কথাটা কানে গেল মদনবাবুর। ঘাড় ঘুরিয়ে কিছু বলতে যাবেন এমন সময় আকাশের দিকে আঙুল তুলে চেঁচিয়ে উঠলেন ভণ্ডুলনাথ, ওই যে মদন ডাক! সেদিন ফিরতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গিয়েছিল। রাতে ফিরে সুন্দরবনের পাখি বিষয়ক বইটি খুলে হতবাক হলেন মদনবাবু। বিদঘুটে দেখতে সারসের উচ্চতার এক পাখি এখন তার চোখের সামনে। ইংরেজি নাম লেসার অ্যাডজুটেন্ট স্টর্ক, বাংলায় মদন টাক। গা জ্বলে উঠল তার। ধপ করে বইটা বন্ধ করে দিলেন। কিছুই ভালো লাগছে না। সারা দুপুর খুঁজেও তিনি ধাঁধায় বলা সেই দ্বীপের মুখের খাল খুঁজে পেলেন না। স্থির করলেন রাতে খাবার পরে একবার রেঞ্জের ম্যাপ নিয়ে বসবেন। উদ্দেশ্য গোনা নদীর পশ্চিম পাড়ের খালগুলি খুঁটিয়ে দেখা। তিনি একরকম নিশ্চিত যে ধাঁধায় এই নদীরই কথা বলা হয়েছে। নিজের ঘরে বিছানার উপরেই বিশাল রেঞ্জ ম্যাপটা নিয়ে বসলেন মদনবাবু। পাশে নিলেন ছোট্ট একটা টেবিল ল্যাম্প। সুন্দরবন আসলে ছোট বড় মাঝারি অজস্র দৈর্ঘ্য ও প্রস্থের খালে ভরা। তার মধ্যে কারো নাম আছে, কারো নেই। এর মধ্যে কিছু কিছু হয় ক্লোজ এন্ড খাল, মানে সেই খালে ঢুকে টহল দেবার পর ফের বোট ঘুরিয়ে খাল থেকে বেরিয়ে আসতে হয়।
পরে আবার ফের অন্য খালে যেতে হয়। আবার কিছু খাল হলো ওপেন এন্ডেড খাল, মানে দুই মুখ খোলা। সেই খালের একদিক থেকে বোট নিয়ে ঢুকে আরেক দিকে বেরোনো যায়। সুন্দরবনের ভাষায় এদের বলে ভাড়ানি খাল। জঙ্গলে যাতায়াতের সময় এই ভাড়ানি পথগুলি খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এই পথগুলো জরুরি প্রয়োজনে যাতায়াতের সময় বাঁচায়। আসলে বিস্তৃত এই খালের নেটওয়ার্কের মধ্যে এই ভাড়ানি পথগুলি হয়ে ওঠে শর্টকাট, কিন্তু অনেক খুঁজেও এই ম্যাপে গোনা নদীর দুই পারে কোনো চর বা দ্বীপের সন্ধান পেলেন না মদনবাবু। ম্যাপ দেখতে দেখতে সেদিন রাতে ঘুমিয়ে পড়লেন তিনি। এর কয়েকদিন পর সকালে মদনবাবু চা নিয়ে বসেছেন অফিস ঘরে। ডিউটির জন্য কে কে বেরোবে তা ঠিক করতে হবে তাড়াতাড়ি। একজন এসে খবর দিয়ে গেল জোয়ার লেগে গেছে, অতএব আর কিছুক্ষণের মধ্যেই খালগুলোতে টহল দেওয়ার মতো জল হয়ে যাবে। কিন্তু বড়বাবুর মাথায় এখনও ধাঁধাটা ঘুরে বেড়াচ্ছে। রোজ ডায়েরিটা নিয়ে বসা এখন যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। নদী খুঁজে পেলেও দ্বীপের মুখের খাল তিনি এখনও পাননি। কি করে খুঁজে পাবেন তারও কোনো হদিশ নেই। তাছাড়া আরও অনেক প্রশ্নের উত্তর পাওয়া এখনও বাকি। এরকম নানান চিন্তা করতে করতে হঠাৎ তিনি খেয়াল করলেন ধাঁধার দুই পৃষ্ঠার মাঝখানের একটি পৃষ্ঠা ছেঁড়া। আর একটু ভালো করে লক্ষ্য করে তিনি বুঝলেন এই পৃষ্ঠাটি কেউ উদ্দেশ্য প্রণোদিত হয়েই ছিঁড়েছে। ভাবতে প্রবল অবিশ্বাসের আগুনে তার সমগ্র শরীর যেন একসঙ্গে জ্বলে উঠল। অফিস ঘরের চেয়ারে বসে অনেকক্ষণ ধরে ৭-৫ নানা রকম ভাবছেন। হঠাৎ একজন কর্মচারী দৌড়ে এসে খবর দিল ঘাটে একটা জেলে নৌকা এসেছে। ওদের একজন নাকি খুব অসুস্থ হয়ে পড়েছে। না, উঠতে হবে এইবার। বড়বাবু ঘাটে যেতে যেতে দেখলেন এক বৃদ্ধকে কয়েকজন ধরাধরি করে ঘাটের পাশের গাছতলায় বসাচ্ছে। ক্যাম্পের বনসাথী ভুন্ডুলনাথ চিল চিৎকার জুড়েছেন। জেলেরা ভয় কাচুমাচু হয়ে নৌকাতে চুপচাপ বসে আছে। তার গলার আওয়াজে বুঝি বন্য পাখিরাও ভয় সুন্দরবনের জঙ্গল ছেড়ে পালাবে। ক্যাম্পের দুটি ছেলে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে এসব উপভোগ করছে। কি হয়েছে নাথবাবু, এত চেঁচামেচি কিসের? আর বলবেন না, যত সব ঝামেলা। দেখুন না, ওই আধমরা বুড়োটাকে এরা জঙ্গলে নিয়ে এসেছে, তা অসুস্থ তো হবেই। কি আক্কেল মাইরি বলুন দেখি। বৃদ্ধটি ততক্ষণে গাছতলায় বসে হাঁসফাঁস শুরু করে দিয়েছে। মদনবাবু সব কিছু শুনে ক্যাম্পে রাখা ফার্স্ট এইড বক্স থেকে কিছু ওষুধ দিলেন ওনাকে। কিছুক্ষণ পর একটু সুস্থ বোধ করতে সেই বুড়ো সোজা হয়ে বসল। তারপর খানিকক্ষণ এদিক ওদিক চেয়ে উঠে দাঁড়াতে গিয়ে আবার পড়ে গেল। তাই বুড়ো, তোমারও তো তারা কিসের গো? বড়বাবু তো ওষুধ দিয়েছেন নাকি? চুপ করে বসো এখানে। চেঁচিয়ে উঠলেন ভুন্ডুল। বড়বাবু এবার এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমাদের বাড়ি কোথায়? বুড়ো ভাঙাচোরা গলায় উত্তর দিল, বাবু, আমাদের বাড়ি সরবেড়ে গ্রামে, ক্যাংড়া মারতেইছি। তোমরা কোন খালে গিয়েছিলে? বাবু, আমরা ক্যাম্পের আশেপাশেই থাকি। সবার পর আমাদের বলে এদিকে নাকি ক্যাংড়া হচ্ছে না, অন্যদিকে যেতে হবে। তাই বলি সে গো বুড়ির খালে নিয়ে গেল আমারে। আমি যত বলি ওরে ওই খালে যাস নে, চাস নে, আমাদের গাঁয়ের কেউ ওই খাল থেকে বেঁচে ফেরেনি কো।
কিন্তু সে শালার পর শুনলে না আমার কথা, ওরে আমি মেরেই ফেলবো। ক্যাম্পের সবাই মুখ চাওয়াচাওয়ি করছে। বড়বাবুই বললেন আবার, বুড়ির খাল মানে? বুড়ির ডাবরি খাল, যেটা আমাদের ক্যাম্পের পিছন দিকে আছে? হ্যাঁ বাবু, তবে ক্যাম্পের পিছন দিয়ে খালটা এখন বুঝে গেছে। আসল খালে যেতে হলে গোনা নদী ঘুরে যেতে হয়। তুমি খালটা চেনো? চিনব না কেন? ওই খালে গিয়েই তো আমার বিপদে ফেলালো এই শালার বেটা। এই বলে একটি মাঝবয়সী লোকের দিকে ইশারা করল বুড়ো। মদনবাবু খুবই উৎসাহী হয়ে উঠলেন। আচ্ছা, ওই খালে কি এমন বিপদ আছে? বলে সেই বুড়োর দিকে চেয়ে অধীর আগ্রহে কিছু একটা শোনার অপেক্ষা করতে লাগলেন তিনি। সেই বুড়ো কিছুক্ষণ তার দিকে চুপ করে চেয়ে রইল। তারপর একটা ঢোক গিলে বলতে লাগলো, বাবু, সেই রকম খাল এই জঙ্গলে আর একটাও নাই গো। কোটাল ছাড়া অন্য সময় সেই খালে ঢোকা যায় না, কিন্তু একবার ভাটার টান পড়লি সেই খালের টানে মানুষ ডুবাই মরে। আমি নিজে সাক্ষী বাবু। ওই খালে একবার ঢুকলে কোনো না কোনো বিপদ ঘটবে। কোনার পাড়ে পশ্চিমে দ্বীপের মুখে খাল নামে, পাড় ধরে যাও দক্ষিণে, দুই পশুরের মাঝখানে। আপন মনে বলে উঠলেন মদনবাবু। একযোগে সবাই তার দিকে তাকিয়ে উঠতেই তিনি নিজেকে সামলে নিলেন। বুড়োটা এক দৃষ্টে তার দিকে চেয়ে আছে এখনো। মদনবাবু হেসে উঠলেন। না না, একটা ছড়া পড়ছিলাম। আচ্ছা কাকা, আপনি ওই খালের গল্পটা বলুন না। তারপর সেই বুড়ো যে গল্প বলল তা নাথবাবুর বলা গল্পের মতো হলেও আরও নতুন কিছু তথ্য পাওয়া গেল তার কথাগুলো থেকে। ওই বুড়ি ছিল তাদেরই সরবেড়ে গাঁয়ের এক জেলে ঘরের বধূ। গয়নার প্রতি তার ছিল অপরিসীম মায়া। বিধবা হয়েও সেই লোভ ছাড়তে পারেনি সে। তাই থান গায়ে জেলে নৌকা নিয়ে সে মাঝে মধ্যেই চলে আসতো এই খালে। বছরের পর বছর ধরে সে ওই খালে ঘুরে বেড়াতো। পাগলের মতো বার্ধক্যে এসেও সেই খোঁজ চালিয়ে যেতে থাকে সে। গয়না পাওয়ার আশা শেষ মুহূর্ত অবধি ছাড়তে পারেনি সেই বুড়ি। শেষে নাকি কোনো একদিন সে আর গ্রামে ফেরেনি। তার নৌকারও কোনো খোঁজ মেলেনি কোনো দিন। তার মানে সেই বুড়ি মারা গেছে, তাই তো? আগে না বাবু, আমি ওই খালে ওরা দেখছি সাদা থান গায়ে দে সে একা একা নৌকায় দাঁড়বায়। ফাজলামি মারার জায়গা পাও না, যত সব বুঝলো কি গল্প। যাও ভাগো এখান থেকে। হুঙ্কার দিয়ে উঠলেন ভুন্ডুলনাথ। বুড়ো থতমত খেয়ে উঠে পড়তে গেল। এইবার মদনবাবু নাথবাবুকে সঙ্গে নিয়ে অফিসের দিকে পা বাড়ালেন। অফিসে পৌঁছে টেবিলে রাখা ডায়েরির সেই পৃষ্ঠা বের করে তার সামনে রাখলেন। ভুন্ডুলনাথ তাতে চোখ বুলিয়ে বড়বাবুর দিকে চেয়ে বললেন, এ তো কবিতা মনে হচ্ছে বড়বাবু, আপনি লিখেছেন নাকি? ডায়েরিটা আমার নয়, এটা আমি আলমারিতে পেয়েছি। ও আচ্ছা, তা আমায় দেখাচ্ছেন কেন? আচ্ছা, আপনি তো এখানে বহু বছর আছেন, এই হাতের লেখাটা কার বলুন তো? ভুন্ডুলবাবু মন দিয়ে সেটা কয়েকবার আওড়ে গেলেন। এ তো ধাঁধা, ভারী আজব তো। এক্স্যাক্টলি, এটা একটা ধাঁধা, এবং সেটা এই বুড়ির ডাবরি খাল নিয়ে বলেই আমার ধারণা। আচ্ছা আচ্ছা, তবে গোনার পশ্চিম পারে এমন খাল তো আমি অন্তত দেখিনি। এই বলে
আরেকবার ডায়েরির পাতাটা খুঁটিয়ে দেখে ভণ্ডুলনাথ আবার বললেন, হাতের লেখাটা আমি চিনি না, আর মনেও হয় না যে আর কেউ ওই খালের পথ চেনে। ওই বুড়ো জেলেটা চেনে। আরে ওদের কথা বিশ্বাস করবেন না বড়বাবু, কোথায় বলে কোথায় নিয়ে যাবে ধরতেই পারবেন না। ঠিক আছে, কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই। চলুন ঘাটের দিকেই যাওয়া যাক। মদনবাবু ও ভণ্ডুলবাবু যখন ঘাটে পৌঁছলেন তখন জেলেদের নৌকাটা আর সেখানে নেই। কিরে, ওরা ওরা বেড়ে গেছে নাকি? আগে কিছুক্ষণ আগেই বের হয়ে গেছে। ঘাটে বসে থাকা ছেলে দুটো বলল, তারা কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে। ঘাট থেকে দূর দূরান্তে কোনো নৌকা কারো নজরে এলো না আর। ডিউটি করাটা এখানে বেশ অন্যরকম। শুরুতে মদনবাবুর খুব অদ্ভুত লাগতো ব্যাপারখানা। ছোট ডিঙি সাইজের যে বোটটা ঘাটে বা বড় বোটের গায়ে বাঁধা রাখা থাকে, সেটিতে চড়ে জঙ্গলের ছোট বড় বিভিন্ন সাইজের খালগুলি টহল দেওয়া হয়। এই বোটে একটা সিঙ্গেল সিলিন্ডার ডিজেল ইঞ্জিন বসানো, তাতে চড়ে প্রথমে খালে ঢোকা হয়। টহল দিয়ে যতদূর যাওয়া যায় ততদূর গিয়ে ফের বোট ঘুরিয়ে ফিরে আসা হয়। তাই সরু খালে ঢুকতে হলে আগাম সতর্কতা নেওয়া জরুরি, কারণ বোটের দৈর্ঘ্যের চেয়ে কম চওড়া খালে ঢুকলে বোটের মাথা ঘোরানো অসম্ভব। তখন বোট চালিয়ে আর বেরোনো যাবে না, উল্টো পথে বাঁশের লগি বা বৈঠা ঠেলে ঠেলে বার করতে হবে। তখনই বিপদের সম্ভাবনা বাড়ে। জঙ্গলে ডিউটির নিয়মই হচ্ছে এক জায়গায় বেশিক্ষণ না থাকা। তাছাড়া চোখ ও কান সর্বদা সজাগ রাখতে হবে, অন্যমনস্ক হলেই মুশকিল। ঘাটের ওই ঘটনার পর মাসখানেক কেটে গেছে। আগে বেশ ভয় ভয় লাগলেও এখন মদনবাবু বেশ সড়গড় হয়ে গেছে এই সব বিষয়ে। হঠাৎ একদিন এক জেলে নৌকার সাথে জঙ্গলে সাক্ষাৎ হলো তাদের। দেখে মুখগুলো কেমন যেন চেনা চেনা লাগলো মদনবাবুর। নমস্কার বড়বাবু, কেমন আছেন? মাঝবয়সী ন্যাড়ামাথার জেলেটি তার দিকে চেয়ে জিজ্ঞেস করল। প্রত্যুত্তরে তিনি হাসলেন, শুধু কিছু বললেন না। বড়বাবু, আপনার কাছে আমাকে যেতেই হতো। ঠাকুরদা মারা যাওয়ার আগে আপনারে একটা জিনিস দিয়ে দিতে বলেছিল, এই নেন। কি এটা? দাদু খুলতে বারণ করেছিল, তবে আমি খুলেছি। কাপড়ের পুঁটুলির ভেতরে একটা কাগজে মোড়ানো মাদুলি আছে। আপনারে কেন দিল তিনিই জানেন। হয়তো মরণকালে ভীমরতি ধরেছিল। যাই হোক, এখন আসি বড়বাবু। বড়বাবু হাত বাড়িয়ে তা নিলেন। হ্যাঁ, সত্যিই একটা লাল রঙের সুতোয় বাঁধা তামার চৌকো আকৃতির মাদুলি, সব দিক ঢাকা, শুধু একদিক মোম দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। জেলেরা তাদের নৌকা বাইতে শুরু করে দিয়েছে। একটু দূরে চলে গেছে ততক্ষণে। ওই ছেলে, তোমার দাদুর নাম কি? মাধাই মাইতি। পেছন থেকে উত্তর দিলেন ভণ্ডুলনাথ। আপনি তাকে চেনেন? সুন্দরবনে তাকে সবাই চেনে। এলাকার নামকরা গুণিন ছিলেন তিনি। একসময় জাদু টোনা করে আমাদের কম ভেলকি দেখাননি ওই বুড়ো। কাঠ চুরি, হরিণ শিকার সবেতেই নাম জড়িয়েছে ওই লোকে, কিন্তু কোনোদিন হাতে নাতে ধরা সে পড়েনি। হয়তো আমাদের নৌকার পাশ দিয়েই যাচ্ছে, দূর থেকে দেখছি নৌকা খান, কাছে গিয়ে দেখি কই কেউ তো নেই।
এখানকার লোকে বলে গুণ বাঁধা, ভালো বাংলায় বললে তন্ত্রমন্ত্রবিদ্যা। আপনি এসবে বিশ্বাস করেন? জানি না বড়বাবু, এই সুন্দরবনে থাকতে থাকতে বিশ্বাস অবিশ্বাসের ফারাকটাই ভুলতে বসেছি। এই জঙ্গলে তো নিজের চোখেও বিশ্বাস করা যায় না কখনো কখনো। সেদিন ক্যাম্পে ফিরে এসে মাদুলিটা টেবিল ল্যাম্পের তলায় পরীক্ষা করছেন মদনবাবু। হঠাৎ সেই কাগজের মোড়কটার দিকে চোখ পড়তেই তিনি দেখলেন তাতে কিছু লেখা আছে, অবিকল একই হাতের লেখা। ডাল কাটায় নজর রেখে থামতে হবে আড়াই বাঁকে। গল্প সে এক সব্বনেশে উঠবে জেগে ভাটির দেশে। আরও 4টে লাইন, মানে এটা ডায়েরিতে লেখা দুটো ধাঁধার মাঝের পৃষ্ঠা। এটাই ছিঁড়ে ফেলা হয়েছিল। ধাঁধাটা এতদিনে সম্পূর্ণ পড়তে পারলেন মদনবাবু। পুরোটা একসাথে পড়লে এরকম শোনাচ্ছে: গোনার পারে পশ্চিমে দ্বীপের মুখে খাল নামে, পার ধরে যাও দক্ষিণে দুই পশুরের মাঝখানে, কোটাল কাঁটায় নজর রেখে থামতে হবে আড়াই বাঁকে। গল্প সে এক সব্বনেশে উঠবে জেগে ভাটির দেশে। অতল জলের তল না পাই, খুঁজতে গেলে ফের হারাই। বোটের মাথায় সন্ধ্যা তারা, জীবন পারের সেই কিনারা। কিন্তু এ ধাঁধা ওই বুড়ো জেলের কাছে কিভাবে গেল? এর সমাধানই বা কি করে সম্ভব? যার ডায়েরি সেই ডবল এমের কোনো পাত্তা নেই। আরেকজন যে জানত সেও মারা গেল। ইস, কিছুদিন আগেও যদি এর সঙ্গে একবার দেখা করতেন মদনবাবু। এসব ভাবতে ভাবতে এক মনে দেয়ালে টাঙানো ম্যাপের দিকে তাকিয়ে রইলেন তিনি। তারপর হঠাৎ করে মাথাটা খুলে গেল তার। পরের দিনই ডিভিশন অফিসে ওয়ার্কিং প্ল্যান সেকশনে চলে গেলেন তিনি। আপনি ভালো আছেন তো? এখানেই দপ্তরের সার্ভে ও ম্যাপিংয়ের কাজগুলো হয়। 10 বছর অন্তর নতুন ওয়ার্কিং প্ল্যান বানানোর সময় ছাড়া বন দপ্তরের কর্মচারীরা এই সেকশনে কদাচিৎ পায়ের ধুলো দিয়ে থাকেন। আর ফিল্ড স্টাফেরা তো খুব একটা পা মারাই নাই এই দিকে। তাদের যাতায়াত এস্টাবলিশমেন্ট সেকশনে হেড ক্লার্কের ঘরে অথবা বড়জোর ডিএফও সাহেবের কেবিনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ছুটির দরখাস্ত, সার্ভিস বুক থেকে এস্টিমেট, এই হলো তাদের চাকরি জীবনের রোজ নামচা। মদনবাবু এই সেকশনে প্রবেশ করতে অফিসের এক প্রৌঢ় ক্লার্ক তাকে বললেন, বড়বাবু, আপনি বোধহয় নতুন লোক। নিচের তলায় চলে যান, ওখানেই সব কাজের অফিস। না, মানে আমি একটা পুরনো ম্যাপ খুঁজতে এসেছি। বাহ, এক্সেলেন্ট। আমাদের দপ্তরে কেউ অন্তত খবর রাখে যে সুন্দরবনের ম্যাপ প্রতি বছরে বদলে যায়। একবার আপাদমস্তক তাকে নিরীক্ষণ করে সেই প্রৌঢ় ক্লার্ক গলা ঝাঁকিয়ে আবার বলতে আরম্ভ করলেন, আজকে যে দ্বীপ দেখছেন সেটা হয়তো কাল থাকবে না। যে সরু খাল দিয়ে আপনি এখন রোজ ডিউটি যাচ্ছেন, 5 বছর পর সেটাই দেখবেন বড় নদীতে পরিণত হয়ে গেছে। ঠিক তাই, আমিও সেরকম কিছু একটা খুঁজতেই এসেছি। ওকে, তাহলে বলুন কোন এরিয়ার ম্যাপ আপনার লাগবে আর কত বছর আগেকার? এই ধরুন বছর 30 আগেকার ম্যাপ লাগবে আমার। বুড়ির ডাবরি ক্যাম্প। ক্যাম্পের নাম শুনে ভ্রু কুঁচকে সেই ক্লার্ক ভদ্রলোক চিন্তামগ্ন হয়ে পড়লেন। মদনবাবু আস্তে করে নিজের গলাটা ঝাড়তে ভদ্রলোক চমকে উঠে, আর দিচ্ছি, আপনি ওখানে বসুন।
বলে ভেতরে রাখা সারি সারি আলমারিগুলোর দিকে পা বাড়ালেন। ভদ্রলোকের পায়ের দিকে নজর গেল মদনবাবুর। ডান দিকের পা খুঁড়িয়ে হাঁটেন তিনি। কতক্ষণে লোকটা ফিরবে কে জানে। অগত্যা একটা চেয়ার টেনে বসে পড়লেন মদনবাবু। প্রায় 15-20 মিনিট পর ক্লার্ক ভদ্রলোক গোল করে গোটানো একটা পুরনো ম্যাপ সঙ্গে করে নিয়ে এলেন। এটা কিন্তু আপনাকে দিতে পারবো না, এখানে বসেই দেখতে হবে। ঠিক আছে। বলে মদনবাবু টেবিলের ওপর ম্যাপখানা ছড়িয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। ইউরেকা! যেমনটা ভেবেছিলেন ঠিক তাই। গোনা নদীর পশ্চিমে দ্বীপ বিশিষ্ট একটি খাল ছিল এক সময়। এই খালে তিনি নিজেও ডিউটি করেছেন, কিন্তু ভালোভাবে খেয়াল করে দেখেননি চারিদিকে। আমি এটার কয়েকটা ফটো তুলব। ঠিক আছে, তবে যাওয়ার আগে আপনার নাম, ডেজিগনেশন আর ফোন নাম্বারটা লিখে দিয়ে যাবেন ওই রেজিস্টারে। হেমন্তকাল সুন্দরবনে আরামের বার্তা বয়ে আনে। বর্ষা ঋতুর আগে গ্রীষ্ম এবং পরের মরশুম শরৎ হলো সাইক্লোনের সময়। দিনের পর দিন, বছরের পর বছর বিভিন্ন নামধারী এই ঘূর্ণিঝড়গুলি এই অঞ্চলে ক্রমবর্ধমান ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। কিন্তু শীতের সময় সুন্দরবন তুলনামূলক শান্ত ও স্থির। রোলিং কম, মানে নদীতে ঢেউ প্রায় নেই বললেই চলে। কাঠফাটা রোদ নেই, প্যাঁচপ্যাঁচে আর্দ্রতা নেই। আছে সকালের কুয়াশায় মোড়া অপূর্ব সূর্যোদয়, হিমেল হাওয়ার গুটিসুটি মেরে শুয়ে পড়া। মরশুমের এই পরিবর্তন বেশ লাগছে মদনবাবুর। নতুন উদ্যমে তিনি কাজে নেমে পড়েছেন। ইতিমধ্যে সেই দ্বীপের মুখের খাল ধরে তিনি দক্ষিণে অগ্রসর হয়েছেন এবং অতঃপর 2 পশুর গাছের মাঝখানের একটা সাইড খালও তিনি আবিষ্কার করেছেন। কিন্তু বাইরে থেকে দেখে মনে হয় তাতে জল বিশেষ নেই। ভুন্ডুলনাথ বললেন, ওটা মনে হয় চটা খাল বড়বাবু। কোটাল ছাড়া জল হবে না, আর চারদিকে যা ঝোপ, ওতে ঢোকাই খুব মুশকিল। কিন্তু ওটাই একবার ঢুকলে সামনে চওড়া জায়গা আছে। কিন্তু আমি নিশ্চিত ওটা অগভীর চটা খাল নয়। মুখটা হয়তো ঝোপে জারে বন্ধ হয়ে এসেছে, কিন্তু পুরনো ম্যাপ অনুযায়ী এটাই এখন যেটাকে আমরা বুড়ির ডাবরি খাল বলি, সেটাই গিয়ে পড়েছে। বলে মদনবাবু মোবাইলে তোলা ম্যাপের ছবিটা ভুন্ডুলকে দেখালেন। ভুন্ডুল মাথা চুলকে ফোনটা বড়বাবুকে আবার ফেরত দিয়ে দিলেন। কি হলো? বড়বাবু, এই ম্যাপ জিনিসটা আমার মাথায় ঠিক ঢোকে না। আপনি বলছেন যখন তাই হবে। আচ্ছা, পরের কোটাল কবে? 3 দিন পর পূর্ণিমা। ঠিক আছে, 3 দিন পর আমরা আবার এই খালে ঢুকবো। কিন্তু বড়বাবু, ওই জোয়ারের সময়টা তো গোলমেলে। গোলমেলে মানে? জোয়ার লাগবে রাত্রিরে 2টো নাগাদ। তার মানে সকালবেলা সূর্যোদয়ের পরে আমরা অল্প কিছুটাই সময় পাব। তার মধ্যে খাল থেকে বেরোতে না পারলে কিন্তু ভাটা লেগে যাবে। আর বেলায় জোয়ার লাগছে দুপুর 1:15। মানে খালে জল হতে হতে প্রায় বিকেল ধরে রাখুন। ঠিক আছে, আমরা ভোরবেলা অন্ধকার থাকতেই বেরোবো। এই ধরো 5টার পর পর। আপনার হিসেব ভাটা লাগছে 7:30-8টা নাগাদ, তাই তো? তার মানে ঘন্টা 3 আমরা জোয়ার পাচ্ছি। হ্যাঁ, ওই ঘন্টা 3 কি ধরুন। কিন্তু তার মধ্যে না বেরোলে ভাটা লেগে যাবে। কোটালে ভাটার টান কিন্তু মারাত্মক বড়বাবু। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
আবার ওই খালের একদম ভেতরে ঢুকে যদি অন্যদিকে বুড়ির ডাবলি খালে না পৌঁছানো যায়, তবে নৌকা নিয়ে আমরা মাঝখানেও আটকে পড়তে পারি। ঠিক আছে, তাই হবে। আমরা আগের রাতে এসে বড় বোট নিয়ে নাইট হল্ট করব এই খালের সামনে। যা প্ল্যান ছিল সেই মোতাবেক মদনবাবু ও ভুন্ডুলবাবু সঙ্গে আরও দুটো ছেলেকে নিয়ে গোনা নদীর পশ্চিম পাড়ে নাইট হল্ট করতে এলেন এক পূর্ণিমার রাতে। কিন্তু সে রাতে হলো এক বিপত্তি। কিছুতেই এই পাড়ে নোঙর দাঁড়াচ্ছে না। বিকেলের পর ভাঁটার টানে নোঙর সরতে সরতে তাদের বোটটি আগের অবস্থান থেকে প্রায় 5 কিলোমিটার দক্ষিণে চলে গেল। সারেং সাবধান করে জানালো, এপারে থাকাটা একেবারে নিরাপদ নয়। উল্টো দিক মানে গোনার পূর্ব পাড়ে যাওয়াটাই সমীচীন। সেই কথা মতো উল্টো দিকে নোঙর করা হয়েছে অনেকক্ষণ, কিন্তু মদনবাবুর ঘুম কিছুতেই আসছে না। ডেকের ওপর উঠে একটা বেঞ্চিতে বসলেন তিনি। ঠান্ডা পড়েনি বিশেষ, তবে হাওয়ায় একটা হিমেল আমেজ আছে। পূর্ণিমা আলোয় চারিদিক যেন চকচক করছে। হঠাৎ দূরে নদীর উল্টো পার বরাবর কিছু একটা চলাচল লক্ষ্য করলেন তিনি। উত্তর দিক থেকে একটা নৌকা যেন পশ্চিম পার বরাবর এগিয়ে আসছে। সর্বনাশ! এ তো সেই বুড়িটা মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক তাই। চাঁদনি রাতের পরিষ্কার আলোয় দেখা যাচ্ছে সেই বুড়ি সাদা ধান গায়ে দিয়ে নৌকা বেয়ে চলেছে ওপার ধরে। তাহলে মাধাই মাইতি ভুল বলেনি। চলতে চলতে হঠাৎ ওদের বোটের ঠিক উল্টো দিকের সেই খালের সামনে এসে থামল বুড়ির নৌকা। তারপর বেয়ে বেয়ে সেই খালে ঢুকে গেল। কি অদ্ভুত! তাহলে সেই বুড়ি এখনো বেঁচে আছে? কি আশ্চর্য ব্যাপার! কিন্তু ঘটনার খানিকক্ষণ পরে একটু সহজ হলেন মদনবাবু। তিনি মনে মনে ভাবলেন, তার আন্দাজ তাহলে ঠিক। এই খালটাই আসলে ধাঁধার সেই খাল। ভোর হলো। মদনবাবুর মাথার পিছন দিকে পূবের আকাশ ব্ল্যাকবোর্ডের আঁকা ছবির মতো জ্যোৎস্না ধোয়া বনভূমির রূপলি চিত্রটা মুছে দিতে লাগলো একটু একটু করে। বোটের সকলে একে একে ঘুম থেকে উঠল, কিন্তু মদনবাবু রাতে দেখা এই ঘটনাটা চেপে গেলেন সবার থেকে। কাউকে কিছু বললেন না। কথা মতো সকাল 5টায় নৌকা নিয়ে বেরোলেন ওনারা। চারিদিক তখনও অন্ধকার। খানিকক্ষণ অপেক্ষা করার পর যখন আকাশ একটু পরিষ্কার হলো, তখন ওরা চারজন ডিঙি নৌকা নিয়ে প্রবেশ করল সেই খালের ভেতরে। 2 পশুর গাছের সামনে যখন তারা পৌঁছল, ঘড়ির কাঁটায় 6টা বাজছে। সূর্যোদয় হয়ে গেছে ততক্ষণে। এখন খালে ঢোকার মুখের ঝোপ কেটে নৌকা চালার মতো রাস্তা করে নিতে হবে। সহকারী ছেলে দুটোকে নির্দেশ দিতে তারা প্রথমে খানিক অবাক হলো, তারপর অবশ্য কথা মতো কাজ করতে লাগলো। গোলপাতার জঙ্গল এক দিক থেকে কেটে কেটে রাস্তা তৈরি করা হলো। তারপর সাবধানে সেই কাটা ডালপালা দূরে ছুঁড়ে ফেলা হলো, যাতে সেগুলো বোটের পাখায় না জড়িয়ে যায়। ঠিক আন্দাজ করেছিলেন মদনবাবু। খালটা সরু হলেও গভীর। খাল বেয়ে এগিয়ে চললেন তারা, খালের আরও ভেতরে।
ঘড়ির কাঁটায় এখন 6:30 বেজে গেছে। আড়াই বাঁকে থামতে হবে। বাঁদিকে প্রথম বাঁক পেরোলো ওরা। দূরে ধুঁদুল গাছের পরে আরেকটা বাঁক ডান দিকে চলে গেছে, কিন্তু তারপর কোথায় যাবে? আধখানা বাঁক কিভাবে পেরোবে তারা? দেখতে দেখতে 2 নম্বর বাঁক পেরিয়ে গেল ওদের ডিঙি। নৌকা এগিয়ে চলেছে। না, আশেপাশে কোনো কিছুর চিহ্নই পেলেন না মদনবাবু। 7টা বাজল। দেখতে দেখতে আরও একটা বাঁক চলে এলো যে। কোথায় আড়াই বাঁক? উফ, কি মুশকিলে পড়া গেল। হাতের ইশারায় শুকানে বসা ভণ্ডুল বাবুকে নৌকা থামাতে বললেন তিনি। আড়াই বাঁক আবার কি হয় নাথবাবু? বড়বাবু, এসব বাদ দেন এখন। ওই দেখুন, ভাটা লেগে গেছে। খানিক পরেই খালে ব্যাপক টান পড়বে। ব্যাপারটা ঠিক সুবিধা ঠেকছে না আমার। দাঁড়ান না, একটু ভাবতে দিন আমায়। বলে একটি ছেলের দিকে চেয়ে বলে উঠলেন, এই ছোকরা, তুমি নাকি লেখাপড়ায় খুব ভালো, বলো তো আড়াই বাঁক মানে কি? প্রশ্নের আকস্মিকতায় প্রথমে ছেলেটা খানিকটা থতমতো খেয়ে গেল। তারপর কি একটা চিন্তা করে সে মুচকি হেসে বলল, এ তো সোজা ব্যাপার। 1 বাঁক মানে 90 ডিগ্রি। তার মানে ওই আড়াই বাঁক হলো 180 + 45, পুরো 225 ডিগ্রি। আমি মানে ঠিক বুঝতে পারলাম না বড়বাবু। উত্তর শুনে ভণ্ডুলনাথ মুখে একটা অদ্ভুত শব্দ করে মাথা চুলকাতে লাগলেন। মদনবাবু ছেলেটির উত্তরে অবাক হলেন। এভাবে তো তিনি ভেবে দেখেননি। ঠিকই তো, 1 বাঁক ঘোরা মানে 90 ডিগ্রি ঘুরছি। এর অর্ধেক মানে 2টো বাঁক পেরোনোর পর 45 ডিগ্রি কোণে এগোতে হবে। তিনি ভণ্ডুলবাবুকে বোট ঘোরাতে নির্দেশ দিলেন। কিন্তু ততক্ষণে অনেকটা সময় পেরিয়ে গেছে। ঘড়ির কাঁটায় তখন প্রায় 8টা বাজছে। আড়াই বাঁক নৌকা যখন পৌঁছালো, তখন নৌকা এক জায়গায় স্থির রাখাই মুশকিল হয়ে উঠল। খালে ভাঁটার যে টান পড়েছে, তার জোরে স্রোতের গতিবেগ ভয়ঙ্কর হয়ে উঠেছে। এ খাল যেন আর সামান্য খাল নেই, সে হয়ে উঠেছে এক খরস্রোতা নদী। অভিজ্ঞ ভণ্ডুলবাবু আর দেরি করলেন না। বড়বাবুর নির্দেশের অপেক্ষা না করেই তিনি খালের বাইরের মুখের দিকে নৌকা ঘুরিয়ে দিলেন। কিন্তু এই স্রোতে নৌকা নিয়ন্ত্রণ করা সবচেয়ে কঠিন কাজ। বোটটাকে ন্যূনতম গতিতে চালানোর জন্য ইঞ্জিনে বাঁধা দড়িতে প্রয়োজনীয় টান রেখে দিয়েছেন ভণ্ডুলবাবু। দড়িতে টান দিলে ইঞ্জিনের গতি কমে যাবে, কিন্তু টান বেশি হয়ে ইঞ্জিন একবার বন্ধ হলে আর রক্ষে নেই। ভাঁটার স্রোতের প্রবাহ নৌকাকে টেনে নিয়ে কোন গাছের গায়ে ধাক্কা মারবে কে জানে। আবার এদিকে দড়িতে টান খুব কম হলেও বোট জোরে চলবে, তখন দুর্ঘটনাবশত ধাক্কা লাগলে ক্ষতি হবে আরও অনেক মারাত্মক। নৌকা উল্টেও যেতে পারে। এই সময় মাথা ঠান্ডা রাখাটা সবচেয়ে বেশি জরুরি। দ্বিতীয় বাঁকটা পেরোনোর সময় নৌকাটা একটা ধুঁদুল গাছের একদম তলা দিয়ে সাঁই সাঁই করে বেরিয়ে গেল। তৎক্ষণাৎ সবাই বোটের ওপর শুয়ে না পড়লে ধাক্কা লেগে হাত পা ভাঙত, নয় মাথা ফাটত। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে নৌকা চালাচ্ছে তার। ডিঙি বোটের সবচেয়ে উঁচু অংশ হচ্ছে শুকান, মানে মাঝি বসার জায়গাটি, অর্থাৎ স্টিয়ারিং। বাকি সবাই খালের ওপর ঝোলানো। গাছের শাখা প্রশাখার থেকে আঘাত বাঁচানোর জন্য হয়তো শুয়ে নয়তো ঝুঁকে পড়তে পারবে, কিন্তু মাঝিকে দৃঢ় হাত রাখতে হবে শুকানে এবং সজাগ চোখ রাখতে হবে নাক বরাবর। এদিকে নৌকা শুকান বরাবর যখনই গাছের ডালপালায় ধাক্কা মারছে, তখনই নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে এদিক ওদিক ছিটকে যাচ্ছে। এই খালের আশেপাশে সব বড় বড় গাছ, ধুঁধুল, পশুর, কেওড়া, বাইন
একবার ধাক্কা লাগলেই সমূহ বিপদ। ওই তো প্রথম বাঁকটা দেখা যাচ্ছে, ওটা পার করলেই সোজা পথ। কিন্তু বাঁকটা ঘুরতে গিয়ে হলো এক বিপত্তি। ঘোরার সময় বাঁকের কাছে নৌকার গতি একটু ধীর করতেই, দড়ির টানেই হোক বা অন্য কোনো কারণে, ইঞ্জিনটা হঠাৎ বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে বোটের পেছন দিকটা ভাঁটার স্রোতে 180 ডিগ্রি ঘুরে গিয়ে নৌকা উল্টো দিক করে ভাসতে লাগলো। ভন্ডুল তৎক্ষণাৎ একটা ছেলেকে নির্দেশ দিল, বাঁশের লগা দিয়ে নৌকার মুখ ঘুরাই দে। কিন্তু ঘটনার আকস্মিকতা মানুষকে কিংকর্তব্য বিমূঢ় করে ফেলে। সেই প্রতিকূল স্রোতের টানে লগি মারার আগেই নৌকাটা পাশের একটা কাঁকড়া গাছে গিয়ে সজোরে ধাক্কা মারল। ওই ছেলেটা গাছ ধরে নিয়ে কোনো মতে জলে পড়ার হাত থেকে বেঁচে গেল। ওদিকে ভন্ডুলনাথ সুকান ধরে তার বসার সিট থেকে ঝুলছে। নৌকাটা একদিকে কাত হয়ে প্রায় উল্টেই যাচ্ছিল। সাথে সাথে বড়বাবু ও আরেকটি ছেলে নৌকার বিপরীত দিকে চাপ দিয়ে সেটিকে কোনো রকমে সোজা করে রাখল। এত কিছুর পর তারা যখন অবশেষে খাল থেকে বেরোলো, তখন ঘড়িতে প্রায় 9:15 বাজছে। ওরা চারজন হাঁফ ছেড়ে বাঁচল। বিপদ কেটেছে। কিন্তু বিপদ কবে কার কথা শুনেছে? সবাইকে চমকে দিয়ে একদল বোলতা এসে নৌকোর উপর চড়াও হয়ে সবাইকে কামড়াতে লাগলো। কোথাও কোনো গাছে হয়তো এদের বাসা ছিল। এতগুলো গাছ ধাক্কা মারতে মারতে এসেছে তারা। কিন্তু সেসব ভাবার সময় আর নেই। তবে ভন্ডুলনাথের উপস্থিত বুদ্ধির তারিফ করতেই হয়। এসব বাধা বিঘ্ন উপেক্ষা করে সে সজোরে হাঁক মারল, ইঞ্জিন স্টার্ট কর, হ্যান্ডেল ঘোরা। সৌভাগ্যক্রমে একবারেই ইঞ্জিন চালু হয়ে গেল। নৌকা চলতে শুরু করলে কিছুক্ষণ পর বোলতার দলও ক্ষান্ত দিল। অতঃপর প্রায় 10টা নাগাদ তারা নদী পেরিয়ে পূর্ব পারে নোঙর করে থাকা তাদের বড় বোটের গায়ে এসে ভিড়ল। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। বোলতার কামড় খেয়ে ক্যাম্পের একটা ছেলের জ্বর এসেছে। বাকি সবাইকেও কম বেশি কামড়েছে সেই মারকুটে বোলতার দল। খেয়ে দিয়ে এতক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু মদনবাবুর চোখে ঘুম নেই। ঘড়িতে তখন বেলা 3টে। তিনি ভন্ডুলবাবুকে ঘুম থেকে তুলে দিলেন। ও নাথবাবু উঠুন, আমাদের খালে যেতে হবে। নাথবাবু চোখ না খুলেই ঘুমিয়ে ঘুমিয়ে উত্তর দিল, ও বড়বাবু, সবে জোয়ার লেগেছে, খালের জল হতে এখনো 1 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টা পরেই আমরা বেরোবো। গলাটা শুনে কেমন যেন লাগলো। চোখ মুখ ধুয়ে ভন্ডুলনাথ যখন বোটের ওপর উঠল, তখন দেখল বড়বাবু বোটের রেলিং ধরে এক দৃষ্টে সেই খালের দিকে চেয়ে আছে। সে তার পাশে গেল। আচ্ছা বড়বাবু, আপনি কি সত্যি ওই খালে আবার যেতে চান? কি বলছেন নাথবাবু? আমাকে যে ওই খালে যেতেই হবে। তার চোখের সেই চাউনি দেখে ভয় পেল ভন্ডুলনাথ। এই তো তার চেনা বড়বাবু নয়। হাব ভাব কেমন যেন অন্যরকম। চোখ লাল, চুল উস্কো খুস্কো, যেন একটা ঘোর পেয়েছে তাকে। ভন্ডুলনাথ আর কথা বাড়ালো না। চুপচাপ নিচে এসে নিজের বিছানায় শুয়ে পড়ল। এই কোন পাগলামি মাথাচাড়া দিয়েছে বড়বাবুর মাথায় কে জানে। বেলা 4টে নাগাদ ভন্ডুলবাবু, বড়বাবু ও আরেকটি ছেলেকে নিয়ে সেই খালের উদ্দেশ্যে ফের রওনা হলেন। সূর্যাস্তের আগের ঘণ্টা দেড়েক ও তারপর
আরও আধ ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে কাল থেকে না ফিরলে অন্ধকারে কি হবে কে জানে। ভাঁটা লাগতে দেরি আছে, কিন্তু একবার অন্ধকার নেমে গেলে খালের ভেতর নৌকা চালানো মুশকিল। সঙ্গে সার্চলাইট ও বন্দুক 2 নেওয়া হয়েছে, যদিও জোয়ার চলছে। চেনা পথে ঘণ্টা খানেকের মধ্যেই সেই আড়াই বাঁকের মাথায় উপস্থিত হয়ে গেল তাদের ডিঙি। কিন্তু এবার কি হবে? মদনবাবু পাগলের মতো এদিক ওদিক তাকাচ্ছেন। খালের একেবারে প্রান্তে একটা ঝিরে মতো আছে, তার মুখেই নৌকাটা দাঁড়িয়ে এখন। হঠাৎ তিনি অতর্কিতে নৌকা থেকে জঙ্গলে লাফ দিলেন। আরে বড়বাবু, করছেনটা কি? এইভাবে হুটহাট জঙ্গলে নামলে তো বিপদ হবে। কিচ্ছু হবে না, এখন চারিদিকে জোয়ারের জল থই থই করছে। আপনি বন্দুকটা নিয়ে একবার নিচে নেমে আসুন। সহকারী ছেলেটাকে নৌকায় রেখে মদনবাবু ও ভণ্ডুলবাবু বাঁকের এই পারটা তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। তবে দুজন মিলে যে কি খুঁজছেন তা তারা নিজেরাই জানেন না। সূর্যাস্তের সময় ক্রমে এগিয়ে আসছে। পাখিদের ডাক এই পরন্ত বেলায় এসে কেমন যেন বদলে গেছে। কিন্তু এতক্ষণ খোঁজাখুঁজির পরও সন্দেহজনক কিছু নজরে এলো না ওদের। হঠাৎ খালের ওপরে 3টে মরা গাছ নজরে পড়ল মদনবাবুর। গাছ 3টে মৃত বলেই মনে হচ্ছে, কিন্তু চেহারায় তারা বিশালাকায় এবং বেশ শক্তপোক্ত। গাছগুলো গোড়ার কাছে এসে প্রায় এক জায়গায় মিলিত হয়েছে। জোয়ারের জল না নামলে বোঝা মুশকিল যে আদেও এই 3টে আলাদা গাছ, না একই গাছের 3টে বৃহদাকার কাণ্ড। গাছগুলোর দিকে চেয়ে তার কিছু একটা বোধ হলো। তিনি চিৎকার করে ভণ্ডুলবাবুকে ডেকে ওপারে যেতে নির্দেশ করলেন। ও নাথবাবু, তাড়াতাড়ি ওপারে যেতে হবে। 2-এর সাথে অর্ধেক জুড়লে যেমন আড়াই হয়, তেমনি 3-এর থেকে অর্ধেক কমলেও হয় আড়াই। 3 নম্বর বাঁকের পিছনের দিকে এই ঝিরেটা সকালে কেউ খেয়াল করেনি। ওপারে পৌঁছাতে না পৌঁছাতে মদনবাবু আবার লাফ দিলেন জলে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জলে পড়তেই তিনি ডুবে গেলেন। খালের এত কিনারাতেও কোনো ঠাঁই পেলেন না। ভণ্ডুলবাবু চিৎকার করে উঠলেন, বড়বাবু, গাছটা ধরে নিন আপনি। কিন্তু কিভাবে গাছ ধরবেন তিনি? কালচে রঙের সেই গাছে বাসা বেঁধে আছে বহু বছরের পুরনো শ্যাওলা আর ঝিনুক। হাত দিতেই হাত পিছলে যাচ্ছে, নয় যাচ্ছে কেটে। মদনবাবু গাছের গোড়াতেই হাবুডুবু খেতে লাগলেন। ভাবগতিক সুবিধের নয় দেখে ভণ্ডুলবাবু বাঁশের লগাটা বাড়িয়ে দিলেন মদনবাবুর দিকে। বড়বাবু, বাঁশটা শক্ত করে ধরুন। কোনো মতে বাঁশটা ধরলেন মদনবাবু। নোনা জল খেয়ে ততক্ষণে তার অবস্থা বেশ কাহিল হয়ে পড়েছে। ঠিক তখনই একটা কাণ্ড ঘটল। এতক্ষণ ছটফট করতে করতে মদনবাবুর পা গিয়ে ঠেকল একটা ধাতব কোনো বস্তুতে। সারা শরীরে শিহরণ খেলে গেল তার। এতক্ষণের ছটফটানি ভাবটা নিমেষেই গেল উবে। তিনি পা দিয়েই জলে ডুবে থাকা সেই অজ্ঞাত বস্তুটাকে পরীক্ষা করতে লাগলেন। কি করছেন কি বড়বাবু? নৌকায় উঠে আসুন আপনি তাড়াতাড়ি। দাঁড়ান নাথবাবু, আমি পেয়েছি বলে আরেকটা হাত দিয়ে তিনি পায়ে ঠেকা বস্তুটাকে তোলার চেষ্টা করতে লাগলেন। দোহাই আপনার বড়বাবু, দোহাই, এই খাল থেকে বেরোতে হবে আমাদের। ভণ্ডুল গলার সবটুকু শক্তি দিয়ে যেন আর্তনাদ করে উঠল, কিন্তু সেই আর্তনাদ দীর্ঘস্থায়ী হলো না। অজানা এক আতঙ্কে সবার গায়ের লোম খাড়া হয়ে উঠল। নৌকার চারিদিকের জল হঠাৎ করেই কেমন ঘোলা হয়ে উঠছে আস্তে আস্তে। অজান্তেই যেন আকাশে ঘন কালো মেঘ জমে উঠছে, কিন্তু আকাশে তো মেঘ নেই, পুরো পরিষ্কার।
তারপর সবাইকে চমকে দিয়ে সেই জল যেন আপনা থেকেই জীবন্ত হয়ে উঠল। সেই মৃত গাছের গোড়াতে এই খালের জল অদ্ভুত রকমের নড়াচড়া শুরু করেছে। তাদের চারিপাশে অন্ধকার নেমে আসছে দ্রুত, যেন হঠাৎ করে সন্ধ্যা নেমে গেছে। তারা সবাই মিলে যা দেখল তা বোধহয় কোনো ভয়ঙ্কর রাতের কোনো দুঃস্বপ্নেও ভাবতে পারেনি কেউ। খালের মুখের দিক থেকে নৌকা বেয়ে ধেয়ে আসছে বুড়ির ডাবরির খালের সেই বুড়ি। গায়ে সাদা থান, ধপধপে সাদা চুল হাওয়ায় অজস্র সাপের ফনার মতো উঠছে। তার ফ্যাকাশে মুখ থেকে যেন রাগ ঠিকরে বেরোচ্ছে। সরাসরি তাদের দিকে নিবদ্ধ তার সেই হিংস্র দৃষ্টি দেখে যেন শির দ্বারা কেঁপে উঠছে সকলের। বুকের শেষ সাহসটুকু নিংড়ে নিচ্ছে এই দৃশ্যের বিভৎসতা। কিন্তু বুড়ি যেন তাদের কাছে আসতে পারছে না। খানিক দূর থেকেই গর্জে চলেছে। তার সেই গগনভেদী পৈশাচিক আক্রোশে সুন্দরবনের জল জঙ্গল যেন কেঁপে কেঁপে উঠছে আতঙ্কে। অকস্মাৎ নৌকার চারিদিকের জল গতিশীল হয়ে চক্রাকার আবর্তে ঘুরতে শুরু করলো। সেই আবর্তের ধাক্কায় ডিঙি নৌকা, মদনবাবু ও জলের ওপর ভেসে থাকা সকল বস্তু যেন চরকির মতো সেই গাছের গোড়ায় ঘুরপাক খেতে লাগলো। হঠাৎ মাথার পেছনে সজোরে একটা ধাক্কা খেলেন মদনবাবু। তীব্র যন্ত্রণায় ছটফট করে উঠলেন। গায়ের সমস্ত শক্তি উজাড় করে নৌকার এক পাশের মলম পিঠটা শক্ত করে আঁকড়ে ধরে নিজের শরীরটাকে ঝুলিয়ে দিলেন জলে। পরক্ষণে শরীরের শেষটুকু শক্তি দিয়ে যেন মদনবাবু আর্তনাদ করে উঠলেন, সন্ধ্যা তারা, সন্ধ্যা তারা। কিছুক্ষণের মধ্যেই চোখে অন্ধকার নেমে এলো তার। জ্ঞান হারালেন মদনবাবু। মদনবাবু যখন চোখ খুললেন তখন তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। মাথায় মোটা ব্যান্ডেজ বাঁধা, হাতে স্যালাইনের চ্যানেল করা। নিমেষে তার মনে পড়ে গেল বুড়িটার সেই বিভৎস মুখ। উফ, মাথাটা যেন দপদপ করছে। আবার চোখ বুজলেন তিনি। এরপর যখন চোখ খুললেন তিনি দেখলেন তার ঘরে ঢুকছে ভুন্ডুলনাথ এবং তার সঙ্গে ওয়ার্কিং প্ল্যান সেকশনের সেই প্রৌঢ় ক্লার্ক। বড়বাবু, কেমন বোধ করছেন এখন? ভুন্ডুলবাবু জিজ্ঞাসা করলেন। কিছু বললেন না মদনবাবু। ভুন্ডুলবাবু আবার বললেন, আপনি গত পরশু রাত থেকে এইভাবেই অজ্ঞান হয়ে পড়ে আছেন। অনেকটা রক্ত বেরিয়ে গেছে, কিন্তু সময় মতো এখানে নিয়ে আসা হয়েছে আপনাকে। ডাক্তার বলছে এখন আর কোনো ভয় নেই। বনবিবি সহায় বড়বাবু, বনবিবি সহায়। কি ভাগ্যে মাধাই মাইতির মাদুলিখানা আপনার টেবিলের ওপর থেকে নিয়ে সঙ্গে করে রেখে দিয়েছিলাম, নয়তো বুড়ি আমাদের চিবিয়েই খেয়ে ফেলতো। আমরা খাল থেকে এরুলাম কিভাবে? ওই যে সন্ধ্যা তারা, বোটের মাথায় সন্ধ্যা তারা, জীবন পারের সেই কিনারা। মানে আপনি তো বার কতক সন্ধ্যা তারা বলতে বলতে মলমবিটটা ধরে ঝুলতে ঝুলতে জ্ঞান হারালেন। আমি তখন কি করব? ভাগ্যিস ছোটবেলায় পড়েছিলাম যে সন্ধ্যা তারা পশ্চিম আকাশে ওঠে। যেমনি ভাবা অমনি কাজ। আপনাকে নৌকায় টেনে তুলে সঙ্গে সঙ্গে বোট চালিয়ে দিলাম পশ্চিম দিকে। দেখলাম ওই মরা গাছগুলোর কয়েক হাত ধরেই একটা ঝিরে বেরিয়ে গেছে। সেটা আবার ঘুরে গিয়ে মিশেছে একটা খালে। তারপর সেই খাল বেয়ে কিছুক্ষণ নৌকা চালাতেই এসে পড়লাম আমাদের গোনা নদীতে। ব্যাস, কেল্লা ফতে। কিন্তু ওই হারিয়ে যাওয়া ডাবরি? ওটা হারিয়ে যায়নি মদনবাবু। গম্ভীর গলায় এইবার বলে উঠলেন সেই প্রৌঢ় ক্লার্ক।
সেই বুড়ি অনেক আগেই তা খুঁজে পেয়ে গিয়েছে। ওই ভারানি খাল দিয়ে বহুকাল আগে নৌকা চলাচল হতো, কিন্তু কালের নিয়মে সেটিতে পলি জমে যায়। বুড়ি হয়তো কোনো একদিন ভাটার পর জল নেমে যেতে ডাবরিটা খুঁজে পেয়েছিল, কিন্তু সোনার গয়নার আবেশ তাকে পাগল করে তুলেছিল। হারিয়ে যাওয়া জিনিস একবার হাতে পেয়ে না আবার হারাতে হয়, সেই ভয়ে গয়না ভর্তি ডাবরি সে ওই বিরাট গাছের গোড়ায় এক কোটরে লুকিয়ে রেখেছিল। গ্রামে নিয়ে আসার সাহস করেনি, পাছে কেউ চুরি করে। শ্বশুরবাড়ি এবং সেই গ্রামের লোকজনের প্রতি ছিল তার ঘোরতর অবিশ্বাস। তারপর থেকেই ওই খালে সে নজর রেখে চলেছে। আচ্ছা, এই বুড়ি কি মারা গেছে? তা তো বলতে পারি না, তবে সে আমার আপনার মতন রক্ত মাংসের মানুষ নয়। আচ্ছা, আপনি এত কিছু জানলেন কি করে? এইবার মুখ খুলল ভুন্ডুলনাথ। সে হেসে জানালো, এক সময় ইনিও আমাদের ক্যাম্পের ইনচার্জ ছিলেন, বুঝলেন বড়বাবু। তারপর মাথা চুলকে বলল, এনার নামটা বড়ই খটোমটো, কি যেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, পথিকৃৎ মিত্র। আমি অবশ্যই মিত্রবাবু বলেই ডাকতাম। ও নমস্কার। দুহাত জোর করে হাসি মুখে সম্ভাষণ জানালেন ভদ্রলোক। পায়ে চোট লাগার পর থেকে আমি আর ফিল্ডে যাইনি। আচ্ছা, তাহলে ডায়েরির ওই ডবল এম ব্যক্তি কি মাধাই মাইতি? কথাটা শুনে হো হো করে হেসে উঠলেন সেই প্রৌঢ়। মাধাই মাইতি তো নিরক্ষর লোক, ওটা আমারই ডায়েরি। ধাঁধাগুলো যদিও আমি আর মাধাই দুজনে মিলেই সংগ্রহ করেছিলাম শর্টবেলের পুরনো বাসিন্দা আর জেলেদের কাছ থেকে। মারা যাওয়ার আগে মাধাই আমায় ফোন করেছিল, বলেছিল যে আপনি সেই ধাঁধা হাতে পেয়েছেন। ডায়েরির মাঝখানে পৃষ্ঠাটা ওর কাছে গচ্ছিত রেখেছিলাম, যাতে ভুলবশত কেউ ওই ধাঁধা সমাধান না করে ফেলে। ওই একটা প্রিকশন আর কি। তাহলে মাধাইকে দিয়ে সেটা আবার পাঠালেন কেন? আমি পাঠাইনি, মাধাই নিজে থেকেই দিয়েছিল আপনাকে। হয়তো দেখতে চেয়েছিল আমাদের পর এই ধাঁধার কল আবার কেউ ভাঙতে পারে কিনা। আমাদের মানে আপনি কি? হ্যাঁ, আমি ওই ধাঁধা সমাধান করতে পেরেছিলাম। তারপর মাধাইকে নিয়ে আমি ওই খালেও গিয়েছিলাম। ওই জলের আবর্তে পড়েই আমার পায়ের আজ এই দশা। আমি জানতাম আপনি ওই ধাঁধার পিছনে লেগে পড়েছেন। আজ না হোক কাল আপনি ওই খালে যাবেন, তাই ভুন্ডুলকে বলে দিয়েছিলাম সব সময় আপনার সঙ্গে সঙ্গে থাকতে। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আবার বলতে শুরু করলেন মিত্রবাবু। আমি সেদিন ডিভিশনে চাইলেই আপনাকে ভুল ম্যাপ দিতে পারতাম, কিন্তু দিতে পারিনি। আমিও মাধাই মাইতির মতোই আপনার চোখ দেখে অবাক হয়ে গিয়েছিলাম। কি দেখেছিলেন আমার চোখে? আবেশ। কি আবেশ মদনবাবু, ইংরাজিতে যাকে বলে অবসেশন। আপনি নিজে বুঝতে পারবেন না, তবে আপনার আশপাশের লোককে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে আপনি ইদানিং এক ঘোরের মধ্যে ছিলেন। ওই ধাঁধা যদি আপনি সমাধান করতে না পারতেন, তবে আপনার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটত। হয়তো বদ্ধ উন্মাদ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকতো না আপনার। মদনবাবু চুপ করে বসে রইলেন। অনেকক্ষণের নীরবতা কাটিয়ে তিনি বললেন, ওই ডায়েরি যদি আপনার হয়, তাহলে ডবল এম কেন লিখেছেন? এটা আমার নতুন নাম, মৃত্যুঞ্জয় মিত্র। এই নামই এখন আমি ব্যবহার করে থাকি। এই নামটাও মাধাই আমায় দিয়েছিল। বলেছিল
খাল থেকে বেরিয়ে আমার নাকি পুনর্জন্ম হয়েছে, তাই নতুন নাম রাখাটা জরুরি। মদনবাবু ফ্যাল ফ্যাল করে চেয়ে আছেন বুড়ির ডাবরির খাল জয়ী তাঁর পূর্বসূরির দিকে। তিনি আবার বলতে শুরু করলেন, ওই খালে পাওয়ার কিছুই নেই, পারলে ধাঁধাটা নষ্ট করে দেবেন। মদনবাবু এখনো মাথা নিচু করে চুপ করে বসে আছেন। মিত্রবাবুই আবার বললেন, তাহলে এখন থেকে আর মদনমোহন মাহাতো নয়, আজ থেকে আপনিও মৃত্যুঞ্জয়। আপনার এক নতুন নাম, নতুন পরিচয়, মৃত্যুঞ্জয় মাহাতো। কি বলেন? পাশ থেকে এইবার ভণ্ডুলবাবু বলে উঠলেন, এই বেশ ভালো হলো বুঝলেন, এইবার থেকে কেউ আর ওনাকে মদন টাক বলে ফাজলামি করতে পারবে না। এই কথা শুনে তিনজনেই একসাথে হেসে উঠলেন। বাইরে হেমন্ত সকালের কাঁচা হলদে আলো হাসপাতালের ঘরে প্রবেশ করে চারিদিক অচেনা এক নতুন রঙে রাঙিয়ে তুলেছে। বিষাদ ঘন রাতের শেষে আজ যেন নবজন্ম হয়েছে নতুন এক দিনের, নতুন এক সম্ভাবনার।